আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনারা যারা যেখান থেকে আজকের আমাদের মুক্ত বাংলার নিয়মিত সাপ্তাহিক আয়োজন অনুষ্ঠান দেখার জন্য উপস্থিত হয়েছেন, আপনাদের সবাইকে মুক্ত বাংলার পক্ষ থেকে জানাচ্ছি প্রতি সপ্তাহে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমরা একটা সমসাময়িক এবং বর্তমান দুনিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ইস্যু, করোনা ভাইরাস। এই করোনা ভাইরাস নিয়ে আমরা আলোচনা করব। আমাদের মধ্যে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন বাংলাদেশ থেকে, আমাদের মধ্যে ইতিমধ্যে যোগ দিয়েছেন সিলেট উইমেন মেডিকেল কলেজের অ্যাসোসিয়েট প্রফেসর ডক্টর হুসাইন আহমদ আমাদের সাথে যোগ দিয়েছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি হুসেন ভাই, ভালো আছেন? জি ভালো, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন সরোয়ার ভাই? জি আলহামদুলিল্লাহ ভালো আছে হোসেন ভাই। ধন্যবাদ আপনাকে আপনার গুরুত্বপূর্ণ সময় দিয়ে আজকে আমাদের এই প্রোগ্রামে এসে আমাদের প্রোগ্রামকে সুন্দর এবং সফল করার জন্য। আমাদের মধ্যে ইতিমধ্যে যোগ দিয়েছেন ইংল্যান্ড থেকে, ইংল্যান্ড লিডস জেনারেল হসপিটালের সার্জন ডক্টর মাহবুবুর রহমান আমাদের সাথে যোগ দিয়েছেন। ডক্টর মাহবুবুর রহমান, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম সরোয়ার ভাই, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন মাহবুব ভাই? আলহামদুলিল্লাহ। ধন্যবাদ মাহবুব ভাই, আপনি আমরা লগে যোগ দিবার লাগি। আমরা ইনশাআল্লাহ আপনার কাছ থেকে গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন নিব। আমাদের কোভিড-19 বর্তমান প্রেজেন্ট সিচুয়েশন, ইংল্যান্ড, ব্রাডফোর্ড, অল ওভার দ্য ইউকে, আপনার কাছ থেকে অবশ্যই আমরা গুরুত্বপূর্ণ কিছু আলোচনা শুনবো। আমরা এখন আলোচনা করছি ডক্টর হুসাইন আহমদের সাথে। আমরা প্রথমেই ডক্টর হুসাইন আহমদের কাছে জানতে চাইবো যে আপনি তো বাংলাদেশে আছেন, বিশেষ করে আমাদের সিলেট নগরীতে আছেন। বাংলাদেশ এবং সিলেট নগরীর বর্তমান করোনার অবস্থাটা কেমন? কারণ আমরা প্রতিনিয়তই দুঃসংবাদ শুনতে পাচ্ছি মৃত্যুর। প্রতিদিনে আমরা পত্রিকার পাতা উল্টালেই কেউ না কেউ মৃত্যুবরণ করতেছেন, এফেক্টেড হচ্ছেন। এই ধরনের দুঃসংবাদ আমাদেরকে খুব আহত করতেছে। তাই আপনার মাধ্যমে আমরা জানতে চাই বাংলাদেশ এবং সিলেটের সর্বশেষ করোনার আপডেট, গ্রামের শহরের অবস্থাটা কেমন, যদি আপনি তুলে ধরেন আমাদের ডক্টর হুসাইন আহমদ। জি জি, বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ সম্মানিত উপস্থাপক জনাব সরোয়ার হোসেন ভাইকে। আজকের এই মুক্ত বাংলা টেলিভিশনের মুক্ত আলাপন অনুষ্ঠানের সম্মানিত উপস্থাপক, দর্শক, ভিউয়ার্স এবং যারা আজকের এই অনুষ্ঠান শুনছেন, সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনি একটি সময় উপযোগী প্রশ্ন করেছেন। আসলে এই বর্তমান যে সিচুয়েশন, আমি আজকের দিনের কথা যদি আপনাকে বলি, তো সারা বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ করোনা শনাক্তের হার হচ্ছে সিলেটে। সারা বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি আপনার করোনা পেশেন্টের ট্রিটমেন্টের যে ক্রাইসিস, যেটা এটা এখন সিলেটে অবস্থান করছে। অর্থাৎ খুব একটা ওয়ার্স্ট সিচুয়েশনের মধ্য দিয়ে আমরা যাচ্ছি। আজকের এই দিনে একজন চিকিৎসক হিসাবে আজকে অনেকটা আমাকে একটা অসহায় মনে হয়েছে। এখন আমাদের রাত্রে 10:10 সকাল 6টা থেকে শুরু করেন অন্তত পক্ষে 50 থেকে 60 জন পেশেন্টের ফোন রিসিভ করেছে। 10 থেকে 15 জনকে আপনার ওভার টেলিফোনে আপনার চিকিৎসা সেবা দিয়েছি। বাকি সবার অবস্থা এমন ছিল যে উনাদেরকে কোনো না কোনো হাসপাতালের আইসিইউতে ভর্তি করার প্রয়োজন। কিন্তু দুঃখজনক হলেও সত্য, নট এ সিঙ্গেল পেশেন্ট টু গেট এনি হসপিটাল বেড অর আইসিইউ। মানে অলরেডি আপনাদের ইংল্যান্ড থেকে অনেক সুধীজনের রিকোয়েস্ট ছিল, টেলিফোন ছিল যে মিনিমাম অন্তত পক্ষে আইসিইউ না হোক একটা বেড, হাসপাতালের বেড বা কেবিন ম্যানেজ করে দেওয়ার জন্য, কিন্তু আসলে সম্ভব হয়নি। একটা খুব একটা ওয়ার্স্ট সিচুয়েশনে আমরা পার করতেছি, আমরা অতিবাহিত করতেছি। এই সময়টা আমাদের জন্য অত্যন্ত ক্রিটিক্যাল। জানি না এইটার শেষ কোথায়। আজকে আমি একটা, যদি আপনি জেনে থাকবেন, মানব জমিন সারা বাংলাদেশের একটা অত্যন্ত জনবহুল একটা পত্রিকা। মানব জমিন পত্রিকার আজকে একটা সাবলিড নিউজ ছিল, অজানা গন্তব্যের পথে বাংলাদেশ, অজানা গন্তব্যের পথে সিলেট। অজানা গন্তব্যের পথে সিলেট। অর্থাৎ সিলেটের মানুষজন জানে না, সিলেটের কোভিড পেশেন্টরা জানে না যে আসলে তার ভাগ্যে কি লেখা আছে। তো এই হচ্ছে আমাদের সর্বোপরি আমাদের সিলেটের অবস্থা। অর্থাৎ আমরা এমন একটা ক্রিটিক্যাল সিচুয়েশন অতিবাহিত করতেছি যে আমরা বলতে পারবো না যে আগামীকালকে আমার ফ্যামিলি মেম্বার বা আমার আত্মীয় স্বজন বা আমার পাড়া প্রতিবেশী
কেউ যদি অসুস্থ হয়ে হসপিটালাইজড হওয়ার প্রয়োজন হয় তাকে আমরা হসপিটালাইজ করতে পারবো কিনা, এই হচ্ছে অবস্থা। এবং আপনাকে আরেকটা জিনিস বলে রাখি সারোয়ার ভাই, যে সিলেটে শুধুমাত্র আমাদের 2020 সালে মার্চ মাস থেকে যে করোনার যে প্রকোপ সিলেটে বাংলাদেশে শুরু হয়েছে, তখন প্রথমে শুধুমাত্র শামসুদ্দিন হসপিটাল সরকারি ব্যবস্থাপনায় সিলেট সদর হসপিটাল আমরা যেটাকে বলি, শুধুমাত্র শামসুদ্দিন হাসপাতাল ছিল। তার পরবর্তীতে আপনার সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজে আইসোলেশন ইউনিট করা হয় এবং সাসপেক্টেড পেশেন্টদেরকে ভর্তি করা হয়। তার পাশাপাশি বেসরকারি পর্যায়ে সিলেট মাউন্ট এডোরা হসপিটাল, তারা জুনের 8 তারিখ 2020 সালের জুনের 8 তারিখ আপনার ফুল সেট আপে আপনার প্রায় 40 শয্যা আইসিইউ সহ আইসিইউ এসডিইউ সহ 40 শয্যা নিয়ে করোনা ইউনিট চালু করে। গত বছর মোটামুটি সিলেটের পেশেন্টদেরকে একটা চিকিৎসা সেবা দেয়া গেছে, কিন্তু এবার শুধুমাত্র শামসুদ্দিন এমএজি উসমানী মেডিকেল কলেজ বা মাউন্ট এডোরা নয়, সিলেট শহরের প্রত্যেকটি হাসপাতাল এখন করোনা হাসপাতাল, ছোট বড় মাঝারি সবগুলো হাসপাতাল এবং করোনা হসপিটাল। তারপরেও কিন্তু সিলেটের পেশেন্টদেরকে আপনার হসপিটালাইজ করে সেবা দেওয়ার সুযোগ হচ্ছে না। বিশেষ করে সিলেট উইমেন্স মেডিকেল কলেজ অনেক বড় পরিসর নিয়ে গত বছরের জুলাই আগস্ট থেকে করোনা রোগীদেরকে চিকিৎসা সেবা দিচ্ছে, কিন্তু সিলেট উইমেন্স মেডিকেল কলেজের গত 15 দিন থেকে আমি এই কলেজের একজন অ্যাসোসিয়েট প্রফেসর হয়েও কিন্তু একটা পেশেন্টও আমি অন রিকোয়েস্টে সিট দিতে পারিনি। কারণ যখনই আমি প্রয়োজন ফিল করি, যখনই আমি ফোন করি, তখন দেখা যায় আমার ডক্টররা রেসপন্স করে যে নো ভ্যাকেন্সি, নো সিট অ্যাভেলেবল ইন ওয়ার্ড অর কেবিন অর এইচডিইউ অর আইসিইউ। এই হচ্ছে অবস্থা, আপনাকে যেটা সংক্ষেপে আমি বললাম। ধন্যবাদ ডক্টর হুসাইন আহমদ। আপনার কাছ থেকে আমরা মোটামুটি সিলেট এবং তথা বাংলাদেশের করোনার সর্বশেষ আপডেট শুনলাম। এই অবস্থায় একজন চিকিৎসক হিসাবে আপনি যারা এখনো পর্যন্ত কোভিডে আক্রান্ত হন নাই তাদের আপনি কি উপদেশ দিবেন, এবং যারা আক্রান্ত হয়েছেন প্রাইমারি অবস্থায় তাদেরকে কি পদক্ষেপ নিতে হবে বলে আপনি মনে করেন? জি ডক্টর হুসাইন আহমদ। ধন্যবাদ সরোয়ার ভাই, আসলে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন আপনি। আমি আপনাকে একটু উদাহরণস্বরূপ বলি। আজকে আমাদের যে এই সিচুয়েশন, যেটা আমরা যে আজকে একটা ক্রিটিক্যাল সিচুয়েশন অতিবাহিত করতেছি, এই সিচুয়েশনটা হতো না যদি আমরা সকলে সতর্ক থাকতাম। আজকে সারা বাংলাদেশে এই কোভিড পেশেন্টদেরকে চিকিৎসা সেবা দিতে গিয়ে 166 জন ডক্টর এই পর্যন্ত শাহাদত বরণ করেছেন। প্রায় 150 জনের মতো স্বাস্থ্যকর্মী, নার্স, ব্রাদার এবং অন্যান্য যারা আছে 150-র মতো আপনার শাহাদত বরণ করেছেন। এই সিচুয়েশনে, এই যে একটা কঠিন সিচুয়েশন আমরা অতিবাহিত করতেছি, এইটার জন্য আমরা নিজেরাই দায়ী। আমাদের সাধারণ জনগণ শুরু থেকেই স্বাস্থ্যবিধির আসলে কোনো ধরনের বালাই ছিল না। এখন যে অবস্থা, এই অবস্থাতেও কিন্তু আপনি যদি বাংলাদেশের কথা চিন্তা করেন, আমি আসলে কি বলবো, আজকে গত সপ্তাহ 10 আগে আপনার সপ্তাহ 10 দিন আগে আপনার আমরা ঈদুল আজহা উদযাপন করলাম। এই ঈদুল আজহা কেন্দ্রিক মানুষ যেভাবে বাড়ি গেছে এবং যেভাবে আসছে, এবং যেভাবে গত 3-4 দিনে ঢাকা ফিরেছে, সিলেট অনেকেই ফিরছে, কিন্তু এই অবস্থা দেখলে আপনি বুঝতেই পারবেন না যে আমাদের দেশের কোভিড সিচুয়েশন এত খারাপ। আমরা যদি এই যে কোভিড কে প্রোটেকশন করার জন্য আমাদের প্রিভেনশন ইজ বেটার দেন কিউর, প্রিভেন্টিভ মেজার যদি আমরা নিতে পারতাম শুরুর থেকে, তাহলে পরে আমাদের আজকের এই অবস্থা আমাদের সামনে আসতো না। যেমন আমি আপনাকে বলি, আমাদের এই WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, বাংলাদেশের স্বাস্থ্য মন্ত্রণালয় এবং আমরা যারা চিকিৎসক, আমরা সকলেই আমরা বিভিন্ন মাধ্যমে আমরা বারবার বলতেছি যে সবাইকে মাস্ক পরিধান করতে হবে, মাস্ক পরিধান করতে হবে, অবশ্যই মাস্ক পরিধান করতে হবে, কিন্তু কে কার কথা শোনে? আপনি হাটে ঘাটে মাঠে বাজারে সবাই কিন্তু ওপেন চলাফেরা করছে। এখন এই যে সিচুয়েশন, এখন পর্যন্ত আপনার যে দুইটা বিষয় আমি আপনাকে একটু মেনশন করব, যে কোভিড থেকে এখনো যাদের কোভিড হয়নি, উনাদেরকে কোভিড থেকে বাঁচতে হলে দুইটা বিষয় উনাদেরকে অবশ্যই মেনটেন করতে হবে। একটা হচ্ছে উনাদেরকে 24 আওয়ার্স, যেখানে যিনি যে অবস্থায় থাকেন না কেন, যেখানে যে অবস্থায় যান না কেন, অবশ্যই উনাদেরকে মাস্ক পরিধান করতে হবে। আর দ্বিতীয় যে বিষয়টি হচ্ছে, উনাকে যখন সময় হবে, অর্থাৎ উনার রেজিস্ট্রেশন, এখন তো বাংলাদেশ সরকার
18 বছর, আগামী 7 তারিখ থেকে 18 বছরের উপরে যারা, সবাইকে আপনার টিকা দিচ্ছে। সবাইকে অবশ্যই ভ্যাকসিন নিতে হবে এবং ভ্যাকসিনেশন প্রোগ্রামের আওতায় আসতে হবে। এই দুইটা কাজ যদি করি আমরা যদি সবাই আমাদের নির্দিষ্ট যে সেন্টারে যদি আমরা গিয়ে আমাদের ভ্যাকসিনটা নিয়ে নেই এজ আর্লি এজ পসিবল, এবং যদি আমরা অলওয়েজ যদি আমরা মাস্ক পরিধান করি এবং স্বাস্থ্যবিধি মেনে চলি, এখন পর্যন্ত আমাদের যে অবস্থা আছে, যাদেরও কোভিড হয়নি ওনারা কোভিড থেকে অবশ্যই বাঁচতে পারবেন। আর দ্বিতীয় যে বিষয়টি হচ্ছে, আমি আপনাকে আরেকটি সতর্কতামূলক একটি কথা বলতে চাই, যে যদি বাংলাদেশে অথবা সিলেটে আর যদি এখন যে অবস্থা চলতেছে, আর যদি 200 পেশেন্ট যদি আপনার কোভিড আক্রান্ত হয়ে হসপিটালাইজ হওয়ার উপক্রম হয়ে যায়, তাহলে পরে আর মানে আমরা দেখতে পাবো যে আমাদের রাস্তাঘাটে অনেকেই আছে, অ্যাম্বুলেন্সে, গাড়িতে অনেকেই কিন্তু মৃত্যুবরণ করবে। সুতরাং এই যে সিচুয়েশন, এই সিচুয়েশনে আমরা যাদের কোভিড হয়নি তাদেরকে অবশ্যই প্রিভেন্টিভ মেজার নিতে হবে, ভ্যাকসিনেশনের আওতায় আসতে হবে, ভ্যাকসিন নিতে হবে, যে কোম্পানির হোক না কেন, এটা সিনোফার্মার হোক, মডার্নার হোক, ফাইজারের হোক, অ্যাস্ট্রাজেনিকার হোক, যেটাই হোক না কেন ভ্যাকসিন নিতে হবে আর মাস্ক পরিধান করতে হবে। আর দ্বিতীয় যে কোয়েশ্চনটি আপনি করেছেন, যে যাদের কোভিড হয়ে গেছে বা যাদের মাইল্ড সিমটম, ওনারা কিভাবে আপাতত আপনাকে মানে ওনার ব্যবস্থাপত্র নেবেন, আমি সংক্ষেপে বলতে চাই যে কোভিড পেশেন্টদের ক্লিনিক্যাল সিমটম অনুসারে আমরা 4 ভাগে ভাগ করে থাকি। 1 নাম্বার হচ্ছে মাইল্ড, মডারেট, সিভিয়ার এন্ড ক্রিটিক্যাল। মাইল্ড পেশেন্ট 80% পেশেন্ট যারা, তারা মাইল্ড সিমটম নিয়েই বাসায় থেকে চিকিৎসা নিয়েই আপনার ভালো হয়ে যেতে পারে। মডারেট যে পেশেন্ট গুলা সিমটম যাদের ডেভেলপ করবে, ওনারাও যদি উনাদের শ্বাসকষ্ট ডেভেলপ না করে এবং অন্যান্য সিমটম যদি একটু সিভিয়ার থাকে, তাইলে 10% পিপুল উনারাও বাসায় চিকিৎসা নিতে পারবে। শুধুমাত্র সিভিয়ার এবং ক্রিটিক্যাল 5+5 10% পেশেন্টদের হসপিটালাইজেশন প্রয়োজন হয়। যাদের মাইল্ড সিমটম থাকবে, উনাদের সাধারণত ফিভার থাকবে, এবং হেডে ডেল্টা ভেরিয়েন্টের জন্য উনাদের স্পেশাল কয়েকটা বিষয়, একটা হচ্ছে ফিভার থাকবে ইন জেনারেল, আর স্পেশালি ডেল্টা ভেরিয়েন্টের জন্য ওনাদের হেডেক থাকে, তারপরে বমিটিং হয়, ডায়রিয়া হয়, রানিং নোজ হয় এবং মাইলজিয়া অর্থাৎ শরীরে ব্যথা হয়। এই কয়েকটা সিমটমের যে কোনো একটা দিয়েই শুরু হইতে পারে। যদি ওনারা এই মাইল্ড সিমটমের মধ্যে থাকেন, শুধুমাত্র বাসায় থেকে প্যারাসিটামল, অ্যান্টিহিস্টামিন, তারপরে আপনার অ্যান্টিটাসিভ অর্থাৎ কফ সিরাপ এবং গরম পানি এবং গরম পাফ নিয়ে ওনারা মোটামুটি বাসায় সুস্থ হওয়ার সুযোগ রয়েছে। যদি আপনার মডারেট সিমটম হয়, অর্থাৎ এই মাইল্ড সিমটমের পাশাপাশি কারো যদি চেস্ট এক্সরেতে নিউমোনিয়া ডেভেলপ করে, শুধুমাত্র এই পেশেন্টদেরকে শুধুমাত্র অ্যান্টিবায়োটিক এবং একটা অ্যান্টিকোয়াগুলেন্ট ড্রাগ যেটা রিভারোক্সাবেন বাসায় থেকে মোটামুটি ওনারা চিকিৎসা নিতে পারবেন যতক্ষণ না ওনাদের শ্বাসকষ্ট ডেভেলপ করবে। যদি শ্বাসকষ্ট ডেভেলপ করে, সাথে সাথে বাসায় থেকেও 5 to 10 লিটার অক্সিজেন চিকিৎসকের পরামর্শ নিয়ে ওনারা নিতে পারবেন। এই পর্যন্ত মডারেট পেশেন্টরা বাসায় চিকিৎসা নিয়ে সুস্থ হতে পারবেন। যদি সিভিয়ার এবং ক্রিটিক্যাল পেশেন্ট হয়, তাহলে পরে শুধুমাত্র হাসপাতালে গিয়ে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ইনজেক্টেবল ড্রাগস প্লাস ওরাল যা যা মেজার এবং আমাদের যে প্রোটোকল আছে, এই প্রোটোকল অনুসারে ওনারা শুধুমাত্র চিকিৎসা হাসপাতালে নিয়ে সুস্থ হবেন ইনশাআল্লাহ। এইটুকু আপনার আপাতত আপনার প্রশ্নের জবাবে আমি উল্লেখ করলাম। জি ডক্টর হুসেন ভাই, আরেকটি বিষয় জানতে চাই, যখন আপনি মনে করছেন যে প্রাথমিক সিমটমের মধ্যে যেগুলা বললেন আপনি, ওগুলো অবস্থায় গরম পানির ভাপ নেওয়ার জন্য বলছেন, প্যারাসিটামল খাওয়ার জন্য বলছেন, পাশাপাশি আর কি কি খাওয়া দাওয়ার ব্যাপারে, স্বাভাবিক খাওয়া দাওয়া আমরা যেগুলো খাই ওগুলাই খেতে হবে না অন্য কোনো খাবার মনে করেন এগুলার একটু প্রোটেক্ট করবে, এই ধরনের কোনো খাবার অ্যাডভাইস আপনি কি দিবেন প্রাথমিক? খাবার দাবারের মধ্যে আসলে যে বিষয়টা হচ্ছে, প্রথমে হচ্ছে একটা বিষয় আমি আবার একটু মেনশন করি, যেটা হচ্ছে যে পেশেন্ট কোভিড পজিটিভ হবেন ওনাদেরকে অবশ্যই বাসায় আইসোলেশনে থাকতে হবে। বাসায় আলাদা সেপারেট রুম ইউজ করতে হবে, সেপারেট উনার ক্লথ, উনার ওয়াশরুম, উনার খাবারের প্লেট, উনার পানি খাওয়ার জগ গ্লাস সবই আলাদা হতে হবে। আর দ্বিতীয় যে বিষয়টি আপনি মেনশন করলেন যে খাবারের বিষয়টা, ধরেন উনি স্বাভাবিক খাবার দাবার খাবেন, কোনো অসুবিধা নেই। শুধুমাত্র এই স্বাভাবিক খাবারের পাশাপাশি উনি একটু খাবারের সময় গরম পানিটা খাবেন, পানি যখন খাবেন তখন একটু গরম পানি খাবেন, গরম পানির পাফ নিবেন। আর যদি উনারা
একটু লাল চা মধু এবং আদা দিয়ে যদি ওনারা লাল চাটা সব সময় খান তাহলে ওনাদের একটু ভালো লাগবে। যেমন রানিং নোজ যাদের, সর্দি যাদের হবে, কাশি যাদের হবে, এদের জন্য একটু সিমটমটা রিলিভ করবে। আর বিশেষ করে মধু আপনার কিন্তু কফের জন্য একটা ঔষধ। খাঁটি মধু যদি আপনি গরম পানি দিয়ে এবং লেবু এবং আদা দিয়ে, আমাদের সিলেটে যেটা আমরা ফর্মুলা তৈরি করি ওই যে আদা লেবুর চা, আদা লেবুর চা সাথে যদি একটু আমরা মধু দিয়ে খাইতে পারি, বারবার যদি খাই একটু ভালো লাগবে, একটু যে তার সিক্রেশনটা একটু কমে যাবে, তার নাক এবং গলাটা একটু ময়েশ্চার থাকবে, ড্রাইনেস থেকে সে ওর মক্কা পাবে। এবং ভাইরাস সাধারণত আমরা জানি আমাদের অরোনেজাল রোড দিয়ে আমাদের বডিতে ঢুকে। এই অরোনেজাল রোড দিয়ে ঢুকে ভাইরাস কিন্তু সাধারণত নেজাল ক্যাভিটি এবং ওরাল ক্যাভিটিতে 3 থেকে 5 দিন থাকে। যদি কোনো কারণে আমরা ভালো করে যতটুকু সম্ভব গরম পানি, গরম চা এগুলা খেতে পারি, দেখা যাচ্ছে কিছু ভাইরাস কিন্তু ডেস্ট্রয় হয়ে যেতে পারে। সুতরাং এই চিন্তা থেকে আমরা বলি যে শুধু গরম পানি, গরম চা, আদা লেবু মধু দিয়ে আমরা চাটা খেলে একটু ভালো, পাশাপাশি উনি স্বাভাবিক খাবার দাবার খাবেন। এটাই হচ্ছে কথা। জি ধন্যবাদ ডক্টর হুসাইন আহমদ। আমরা আপনার কাছে আবার আসবো। আমরা এখন একটু যাচ্ছি ডক্টর রহমান চৌধুরী সাহেবের কাছে। জি মাহবুবুর রহমান ভাই, ভালো আছেন? Joy, thank you. Sarah Bhai, after the programs in organized for things, it's very nice, and thank you. Welcome to my brother from Bangladesh, the associate professor. Nice to acquaint with you, although you're 3,000 miles away, and my very best wishes for everyone in Bangladesh. I understand everyone is going through a difficult time. After Bangladesh, আমরা পত্রিকাত পড়লাম, টেলিভিশনে দেখলাম, and our thoughts and our prayers are with you. জি মাহবুবুর রহমান ভাই, আমরা আপনার কাছে একটু জানতে চাই, আপনি তো এই দেশে ইউকে তে আছেন, ডাক্তার হিসেবে আপনি একটা হসপিটালে আছেন, সার্জন হিসেবে ডিউটি করা। আমরা তো বেশ কয়েকদিন হলো আমরা লকডাউন ফ্রি, এখন আমরা লকডাউন নাই। পাশাপাশি আমরা লকডাউন ফ্রি হওয়ার কারণে আমরা অনেকেই মনে করছি আমরা মনে হয় করোনা ফ্রি হয়ে গেছি, যার কারণে আমরা দেখুন যেন আগের লাগান আর আমরা এখন সোশ্যাল ডিস্টেন্স, এরপরে সরকারের গাইডলাইন আমরা এখন আর কিন্তু মানলাম না। এখন তো আপনি দেখরা বিয়া শাদী আমরা কিলা যাইরাম, এরপরে হলিডে যাইরাম। তো আপনি এদের ডাক্তার হিসেবে আপনি কিতা আমরা অ্যাডভাইস দিবা যে আমরা উল্লা চললে আমরা কিতা মনে করেন আবার নিয়ে আমরা করোনার বাংলাদেশের অবস্থা আবার ফিরিয়া পাই? কেউ কেউ কইরা যে এই দেশের সরকারে একটু হাইড করে, এখনো আমরা এফেক্টেড ওইরা মানুষ এখনো মারা যাইরা, কিন্তু এটা আমরা কাছে এখনো ক্লিয়ার করা না, বুঝা উন্নত দেশ হিসাবে একটু সাফাইয়া রাখা হওয়ার, লুকাইয়া রাখা হওয়ার। আপনি এই বিষয়ে কিতা একটু গাইডলাইন দিবা জি ডক্টর মাহবুবুর রহমান? Joy, thank you, Sarah Bhai. আপনার প্রোগ্রামে আমি আইছিলাম প্রায় অক্টোবর গত বছর। আমরা এই দেশের অবস্থা অনেক ডিফারেন্ট আছে জি জি বর্তমান থেকে। আর আমার প্রফেসর হুসেইন যেটা হইছেন, সতর্ক থাকা is very important. সতর্ক থাকা হইল is the best advice that you can have. আমরা এক বছর আগে the United Kingdom was in a different position. We were struggling. যে অবস্থা বাংলাদেশও আমরা হুনরাম আর দেখলাম, মানে হসপিটাল admission সিট নাই, কোনো সিট মিলেন না। আর ইন্ডিয়াত গত 2-3 মাস আগে ইন্ডিয়ার অবস্থা আছিল, রাস্তাত মারা গেছেন, ইন্ডিয়াতে রাস্তাত মারা গেছেন, অক্সিজেন পাইছেন। আমরা UK is a different situation, is better. That's number one. I'll answer আপনার প্রশ্ন জেনে জিজ্ঞাসা, আমি I'll do it slowly. পয়লা জিনিস হইল approximately 25 জন মারা গেছেন yesterday, but the infection rate is over 20,000. 20,000 মানুষের ইনফেকশন হয়, কিন্তু যতজন পজিটিভ হয়েছে টেস্ট করিয়া তারা টেস্ট হয়। আর আমরা তো গণরাম না the number and hundreds of thousands of people who are not being tested, so we're not testing them. So actually real figure we don't know, but আমরা guide, we can use the guide as roughly 20,000. বেশি হইলে then you can understand that the guide আমরা বেমার বাড়ে আর কম হইলে আপনার বুঝতে পারবা কমে। So as a baseline, yes, about roughly yesterday, over 20,000 infections. The situation in this country
is threefold. Number one, Manush Marazaira, Osho. And Amra Nizor Bangali community Maze, coronavirus, or, you know, because of coronavirus, Manush Marazaira. So this is, I want, after Doshok, I mean, remind Kortam size, and this is, we are not out of the woods. We are still within a pandemic. There are 3 levels of a pandemic. Ek number is pandemic, pandemic or sutoilo epidemic, and epidemic or sutoilo endemic. After the flu, probably every year we have a flu infection, influenza epidemic. This is a smaller version of what we are going through now, which is a pandemic. Pandemic means shara dunyar maze I bemar ina sitrize. So, how do we go from a pandemic to an epidemic? That's the main question. Amra infection rate low, but Bangladesh infection rate high. India infection rate high. Brazil infection rate high. So we need to work as a global community. Amra zene bina kharone desho zairam. Just for a holiday. Going on holiday to Spain, going on holiday to, you know, France or Italy. I understand, you know, people need a break, but if you don't need to travel, you need to think twice when you are going abroad on a plane, because afne infection tahete afne onyo desho gya infection spread korta parba, and vice versa. Ze desho afne visit korra, ikhane infection rate high tahete afne afnar community taya infection, you know, you are spreading the infection. So one needs to be very careful. There's a second question after education, and a government, you know, is the government hiding the information? I have to say, I've got 100% confidence in the UK government. Amra gotomash na agormash, amra meeting korsilam Professor Chris Whitty. Amra shode shodachtor with the Chief Medical Officer of the United Kingdom, Professor Chris Whitty. He's been working very hard. The whole team has been working hard. Manushor Sheballagi, not to hide information. No, Manushor Sheballagi. They're giving the correct information at the correct time. So Zain number afnara dekhra, it's an accurate number. And the third question after is in education: what is the position in the hospital? What is the position in the community? After you know, I'm locally Leeds in the United West Yorkshire, and obviously I live in Bradford, so I have strong knowledge of what's going on the ground, and regularly I go to London, so I understand what the situation is in London, the capital city. So the situation is not as bad as it was Echbosorage. Afnara dekhra, you know, the infection rate, people are dying less, which is a good thing. But now we're in August, and in a couple of months, the season will change, the cold weather will come in, and there are lots of questions. How is this infection rate going to be affected by the cold weather? That's the big question. The one more issue, and the main issue, is zene chikitsha. Obviously, COVID bemar. Asta dunyar maze, you know, bemar maze. It's only one illness, COVID. People are suffering from cancer. People are suffering from bone problems, hip replacements, knee replacements, eye operations. All of these problems are being delayed. Ramra NHS is obviously a nationalized health system. It's free at the point of care, but manushe khoshtofaida amra tarfaidam from on the front door hospital maze, because the waiting time is very high. So after operation, normally
ই অপারেশন আপনার ওর 2 বছর বাদে মানুষ ওয়েটিং লিস্টর মানুষ বিরক্ত হয়ে যায় so মানুষ আসলে মারা যায়গা from pain suffering from heart disease because they're getting their operations delayed. So as I completely agree, Professor Hussain Shotorko Taka, the same advice applies here. Prevention is better than cure. Afnara hospital, if the infection rate increases in the United Kingdom, then hospital pressure is going to be a lot higher. And if the pressure is a lot higher, Amrar Ashale Obosta in terms of staffing in the hospital is very bad. Afnara Hunchonzene Shobdobar said pingdemic mane Amrar United Kingdom or NHS Apple, notification as in Afnara isolate horta. And this is affecting our staffing level. Amri Aslam weekender duty taslam and hospital or theater or maze kunu surgeon available nai after unku buzoka because of staffing level para NHS notification files in khama itana goro takta isolate horta and this is affecting not only hospitals, GP practices, community centers, it's affecting pharmacies. So the staffing issue is a big issue at the moment. Amir Buzramzine, obviously in Bangladesh, the situation will be different from now. So Mashbade, the situation will be a lot different. And the main thing is it going to be better or is it going to be worse? That's we don't know this answer. Amar Bayez in a Hussain, Professor Hussain, Aro Dusho patient protect hospital admission then the situation will be impossible. It will be impossible. So I say to the viewers and I say to for you, if you're watching, stay vigilant. Please stay vigilant. Don't go unnecessarily to social gatherings if you don't need to. Of course, it's the summer and people are going to weddings, people are going to visit houses. But if you wash your hands properly, that's better than not washing your hands. If you keep a distance from people, that's better than being very close. Afner biadzainte pray normally ersho manushor at milaiba. But afne shotorko dakhinte ashale ami amar close family member at milaimu. That's more than enough. People won't mind. So the UK situation is much better in summary. And our thoughts are with our brothers and sisters in Bangladesh, Yeah. Thank you. Okay, thank you, Dr. Mahbub. Amra apnar kache theke khub guruttopurno besh information. We are back to again. We are now going to Dr. Hussain. জি জনাব ডক্টর হুসেইন আহমদ, আমরা আপনার কাছ থেকে আরো কিছু বিষয় জানতে চাইতেছি যে এ পর্যন্ত মনে করেন বাংলাদেশের সরকারের হিসাব মতো কারা কারা ভ্যাকসিন নিতে পারবেন বা নিচ্ছেন এবং যারা প্রথম ডোজ নিয়েছিলেন ওরা দ্বিতীয় ডোজ কবে নেবেন এবং ভ্যাকসিনে বাংলাদেশের করোনা থেকে কতটুকু মানুষ লাভবান হচ্ছে বা মুক্তি পায় বলে আপনি মনে করেন, এই বিষয়ে একটু যেন আমাদেরকে উল্লেখ করছেন ডক্টর হুসেইন আহমদ। জি ধন্যবাদ সরোয়ার ভাই। পাশাপাশি ধন্যবাদ জানাচ্ছি, থ্যাংক ইউ এন্ড কনগ্রাচুলেশন টু ডক্টর মাহবুবুর রহমান চৌধুরী, সার্জন লিডস ইন মেডিকেল হসপিটাল। আমি অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি এই কারণে যে খুব সুন্দর করে উনি ইংল্যান্ডের পার্সপেক্টিভসে এবং বাংলাদেশের পার্সপেক্টিভসের বিষয়গুলা আমাদেরকে ব্যাখ্যা করলেন, মেনশন করলেন। থ্যাংক ইউ সো মাচ ডক্টর এমআর চৌধুরী। সরোয়ার ভাই, যে বিষয়টা আপনি মেনশন করেছেন, আসলে বাংলাদেশ সরকার শুরুতে 55 বছর বয়স, আমি কিন্তু টোটাল বিষয়টাকে, যেহেতু বাংলা ভাষাভাষী আমরা দেশে বাঙালি, সিলেটি এবং লন্ডনে বাংলা ভাষাভাষী যারা দেখছেন, এই জন্য আমি বাংলাতেই বলতেছি।
যাতে করে আমাদের দর্শক শ্রোতাদের একটু সুবিধা হয়, এবং জি। সিলেটি বাংলার কাছাকাছি আমি বলার চেষ্টা করতেছি। ঠিক আছে। 55 ইয়ার্স, আপ টু 55 ইয়ার্স, অর্থাৎ 55 বছর বয়স পর্যন্ত শুরুতে বাংলাদেশের একেবারে শুরুর দিকে বাংলাদেশ সরকার ভ্যাকসিনেশন প্রোগ্রামটা শুরু করে। নাওয়াডেজ এখন পর্যন্ত, আজকে আগস্টের 3 তারিখ, আজকে পর্যন্ত আপনার এটা 25 বছর যাদের বয়স, মিনিমাম যাদের 25 বছর বয়স, ওনারা আগামী 6 তারিখ পর্যন্ত, 6 আগস্ট পর্যন্ত ওনারা ভ্যাকসিনেশন প্রোগ্রামের আওতায় আছে। অর্থাৎ আমাদের যে সুরক্ষা.gov.bd যে অ্যাপস আছে ভ্যাকসিনেশনের জন্য, এই সুরক্ষা, বাংলাদেশ সরকারের এই সুরক্ষা অ্যাপস দিয়ে রেজিস্ট্রেশন করে, অথবা স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করে 25 বছর প্লাস যাদের বয়স, ওনারা রেজিস্ট্রেশন করে ভ্যাকসিন নিতে পারে। বাংলাদেশ সরকারের একটি প্রশংসনীয় উদ্যোগ, আগামী 7ই আগস্ট থেকে সারা বাংলাদেশের প্রত্যেকটি ইউনিয়নে এবং সিটি কর্পোরেশনের প্রত্যেকটি ওয়ার্ডে 18 বছরের প্লাস যাদের বয়স, তারা সকলেই কিন্তু আপনার ভ্যাকসিন নিতে পারবে। এর মজার বিষয় হচ্ছে, ওনাদের জন্য কোনো রেজিস্ট্রেশনের প্রয়োজন হবে না। ওনারা শুধুমাত্র ন্যাশনাল আইডি কার্ড, অথবা যাদের ন্যাশনাল আইডি কার্ড এখনো হাতে পাননি, জন্ম নিবন্ধন, যেটা দিয়ে ওনারা প্রমাণ করবে যে ওনাদের বয়স হচ্ছে 18 বছর প্লাস, 18 বছরের চেয়ে বেশি, ওনারা ভ্যাকসিনেশন সেন্টারে গিয়ে ওনারা ভ্যাকসিন নিতে পারবেন। এই সুবর্ণ সুযোগ বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আমাদের এই মধ্যম আয়ের দেশ বাংলাদেশের জনগণের জন্য অনেক বড় পাওনা, এবং এইটা একেবারে ইউনিয়ন লেভেল পর্যন্ত দেয়া হবে। শুধুমাত্র ইউনিয়ন না, ইউনিয়নে প্রত্যেকটা ইউনিয়নে 9টি ওয়ার্ড আছে, কোন কোন মানে শহরের কাছাকাছি যে ইউনিয়ন যেগুলো আছে, এইগুলার ওয়ার্ড কেন্দ্রেও কিন্তু আপনার ভ্যাকসিনেশন প্রোগ্রাম চলবে। সুতরাং এই বিষয়টাকে আমরা যদি কনসিডারেশনে নিয়ে, যদি আমরা সকলেই, আমরা যেরকম বাংলা গ্রামে গঞ্জে যখন পৌরসভার ইলেকশন হয়, উপজেলার ইলেকশন হয়, ইউনিয়নের ইলেকশন হয়, তখন আমরা কি করি, আমাদের পছন্দের প্রার্থীদেরকে জিতানোর জন্য আমরা মিছিল সহকারে আমরা ভোটে যাই। সুতরাং এখানে মিছিল সহকারে যাওয়ার দরকার নেই, স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরিধান করে আমরা সকলেই যাতে পরিবারের সকল সদস্যদেরকে নিয়ে আমরা যাতে ভ্যাকসিনেশন প্রোগ্রামে অংশগ্রহণ করি, এটা হচ্ছে একটা দিক। আর আপনার প্রশ্নের আরেকটি যে দিক হচ্ছে যে একজন সাধারণ মানুষ, একজন প্রাপ্তবয়স্ক নাগরিক যদি ভ্যাকসিন নেন তাহলে কি উপকার হবে, কি সুবিধা হবে। দেখেন স্যার ভাই, বাংলাদেশের এই পর্যন্ত ডাটা যেটা বলে, যে গবেষণা গতকালকে 2 আগস্ট বাংলাদেশের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে একটি জার্নাল পাবলিকেশন হয়েছে, একটি গবেষণার রেজাল্ট আসছে, যে বলা হচ্ছে যে আমরা যারা শুরুর দিকে মার্চের 8 তারিখ থেকে শুরু করে মে মাস পর্যন্ত আমরা যারা অ্যাস্ট্রাজেনিকা, অর্থাৎ আপনার অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনিকা ভ্যাকসিন আমরা যারা নিছি, তাদের শরীরে 98% মানুষের শরীরে কিন্তু অ্যান্টিবডি পাওয়া গেছে, এবং হাই টাইটার অ্যান্টিবডি পাওয়া গেছে। অর্থাৎ 98% পিপুল had got antibody against the coronavirus. আরেকটা বিষয় আপনাকে তথ্য দেই, এই পর্যন্ত যে সকল পেশেন্ট হসপিটালাইজড হয়েছে, 99% পেশেন্ট হচ্ছে আনভ্যাকসিনেটেড। অনলি 1% পেশেন্ট, যেটা আমাদের সিলেটের নিজস্ব গবেষণা, 1% পেশেন্ট, আমার হসপিটালের গবেষণা, এটা হচ্ছে 1% পেশেন্ট হচ্ছে আপনার ভ্যাকসিনেটেড। আর যারা ভ্যাকসিনেটেড 1%, এদের এত বেশি সিভিয়ারিটি হচ্ছে না, এদের ক্যাজুয়ালিটি হচ্ছে না, এরা মাইল্ড এবং মডারেট অবস্থায় আছে। ফার্স্ট টাইম বা সেকেন্ড টাইম, থার্ড টাইম অলরেডি ইনফেকশন হয়েছে, এর মধ্যে একটা বড় অংশ হচ্ছে স্বাস্থ্যকর্মী, ডক্টরস, নার্স এবং হেলথ ওয়ার্কার, যারা রিপিটেড এক্সপোজারে আছে। ভ্যাকসিন নেওয়ার পরেও ওনারা যারা রিপিটেড এক্সপোজারে আছে, ওনারা কিন্তু আপনার এই 1%, 1 to 2% এর মধ্যে। আর যারা আপনার হসপিটালাইজ, এদের মধ্যে সবাই হচ্ছে আনভ্যাকসিনেটেড। সুতরাং ভ্যাকসিনেশন যাদের কমপ্লিট, ওনারা এখন পর্যন্ত আপনার ইনফেক্টেড হলেও বা একেবারে মাইল্ড ইনফেকশন হচ্ছে, বাসায় থেকে ওনারা সুস্থ হয়ে যাচ্ছেন, এবং ওনাদের কোনো ধরনের ক্যাজুয়ালিটি, সিভিয়ারিটি হচ্ছে না। দ্বিতীয় যে বিষয়টি আপনাকে বলবো, যে ভ্যাকসিনেশন প্রোগ্রামের আওতায় যদি আমরা সবাইকে নিয়ে আসতে পারি, তাইলে মিনিমাম 80% পিপুল যখন ভ্যাকসিনেশনের আওতায় চলে আসবে, তখন হার্ড ইমিউনিটি ডেভেলপ করবে। অর্থাৎ হার্ড ইমিউনিটি ডেভেলপ করার কারণে বাকি 20% ওনাদের ভ্যাকসিন না দিলেও কিন্তু ওনারা
আপনার হার্ড ইমিউনিটির কারণে ওনারা অ্যান্টিবডি ডেভেলপ করে যেতে পারে। সুতরাং এই জায়গার এই দৃষ্টিকোণ থেকে আমি সবাইকে আবারও আপনার ওই যে আপনার অনুষ্ঠানের মাধ্যমে, মুক্ত বাংলা চ্যানেলের মাধ্যমে, এই মুক্ত আলাপন অনুষ্ঠান থেকে সবাইকে অনুরোধ করব, আমরা যেখান থেকে আমরা শুনতেছি সবাই যাতে আমাদের যারা গ্রামে গঞ্জে যারা আছেন, যাদের যে পেশেন্ট এখন হাসপাতালে আসতেছে প্রায় 80% পেশেন্ট গ্রাম থেকেই আসতেছে। আগেকার সময় গত বছর ছিল 80 to 90% পেশেন্ট শহরের, এখন হচ্ছে ঠিক রিভার্স, 80% পেশেন্ট হচ্ছে গ্রামের। সুতরাং গ্রামে গঞ্জে আগামী 7 তারিখ থেকে যে ভ্যাকসিনেশন প্রোগ্রাম শুরু হবে, সবাই যাতে আমরা ভ্যাকসিনেশন প্রোগ্রামে অংশগ্রহণ করি, আমরা নিজেরা ভ্যাকসিন নেই, আমরা অপরকে ভ্যাকসিন নিতে উৎসাহিত করি, এবং আমরা বাংলাদেশকে তথা বিশ্বকে আমাদের ডক্টর এমআর চৌধুরী যেভাবে বলেছেন যে প্যান্ডেমিক যে সিচুয়েশন, এই প্যান্ডেমিক সিচুয়েশন থেকে যেন আমরা আমাদের দেশকে আমরা রিমুভ করতে পারি, রেহাই দিতে পারি, এই আশাবাদ আমি ব্যক্ত করছি। জি ডক্টর হুসেইন, আমরা ইতিমধ্যে পত্রপত্রিকার মাধ্যমে কিছুটা জানতে পারলাম এই ভ্যাকসিনের ব্যাপারে কিছু জালিয়াতি করা হচ্ছে। যেমন মনে করেন অনেক সময় যারা ভ্যাকসিনের উপযুক্ত তারা ভ্যাকসিন পাচ্ছে না। বাংলাদেশ তো আমরা অনেক সময় মাওবা কেনার দেশ বলি, তো এই হিসাবে হয়তো এখানে অনেক সময় আত্মীয়তার সম্পর্ক, দলীয় সম্পর্ক কিছুটা এরপরে প্রায়োরিটি দেই আমরা বিভিন্ন ভাবে। তো এই সব ব্যাপারে আপনি কি বলবেন? এগুলা আপনার চোখে কি ধরা পড়ছে এই ধরনের কেস? ধন্যবাদ সরোয়ার ভাই। আসলে যে বিষয়টা আপনি আমি জাস্ট এই আপনার মতো আরো দুই একজনের কাছ থেকে যারা প্রবাসী সাংবাদিক অথবা প্রবাসী যারা আপনাদের মতো আমরা বাঙালি ভাষাভাষী নাগরিক আছেন, ওনারা দুই একজন আমাকে ফোন করে বিষয়টি বলেছেন, কিন্তু আমি বাংলাদেশের এখন পর্যন্ত কিন্তু এই বিষয়টি আমার চোখে পড়েনি। আমি আপনাকে বলি, আমি ডক্টর, আমার ওয়াইফ নন ডক্টর, বাট আমার ওয়াইফকে যখন আমি নিয়ে গেছি, উনার রেজিস্ট্রেশন করা, কিন্তু উনার মেসেজ আসেনি, SMS-টা আসেনি। আমি 3 দিন পরে আমাকে একটু রিকোয়েস্ট করে ভ্যাকসিনটা নিতে হয়েছে। আপনাকে একটা জিনিস বলি যে রেজিস্ট্রেশন ছাড়া আমার জানা মতে কাউকে ভ্যাকসিন দেওয়া হচ্ছে না। হ্যাঁ, হচ্ছে কোনটা, যেমন ধরেন রেজিস্ট্রেশন করা হয়েছে 3 দিন 5 দিন 1 সপ্তাহ আগে, এখনো SMS আসতেছে না। এইরকম যারা আছেন ওনারা রেজিস্ট্রেশন কার্ডটা নিয়ে ওনারা যাচ্ছেন, তারপরে ওনাদেরকে বারবার জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, রেজিস্ট্রেশনটা তারা স্ক্যান করতেছে বারকোডের মাধ্যমে, কিউআর কোডের মাধ্যমে স্ক্যান করে তারা যাচাই করতেছে যে আজও রেজিস্ট্রেশনটা কমপ্লিট ঠিক কিনা, তারপরে ওনারা ভ্যাকসিন দিচ্ছে, বাট রেজিস্ট্রেশন মাস্ট। আর আপনাকে আমি বলি, পৃথিবীতে 0.5% হচ্ছে ইরর অ্যাকসেপ্টেবল। দুই একটা যে ঘটনা যে ঘটবে না আমি অস্বীকার করব না। যদি 1000 মানুষকে প্রতিদিন 2000 মানুষকে ভ্যাকসিন দেওয়া হয়, সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজের যে ব্যবস্থাপনা, 2000 পিপল গট ভ্যাকসিন ইন এভরিডে, বাট এর মধ্যে 2-4-5 জন যদি এরকম হয়, এটা আসলে ভেরি নেগলিজেবল। এইটাকে খুব বড় করে দেখার কোনো সুযোগ নেই, এবং এইটা হওয়ার কথাও না। কারণ কি আপনাকে বলি, যারা রেজিস্ট্রেশন ছাড়া ভ্যাকসিন দিবে ওনাদের কিন্তু কোনো রেকর্ড থাকবে না। ওনারা যদি বাইরে কোনো কান্ট্রিতে বেড়াতে যেতে চান, বা যদি ভিসা রিকোয়ারমেন্ট যদি ভ্যাকসিনেশন কার্ড লাগে, তাহলে কার্ড পাবে না। সুতরাং এই বুকামি কেউ করবে না, সবাই রেজিস্ট্রেশন করে তারপর ভ্যাকসিন দিচ্ছে। আচ্ছা, গ্রামের যারা অনেকেই মনে করেন সচেতন না, তাহলে ভ্যাকসিন নিতে হলে প্রাইমারি অবস্থায় কি করতে হবে যদি আপনি একটু শর্টলি বলেন, যে কার সাথে যোগাযোগ করতে হবে? কিছুই করতে হবে না, শুধুমাত্র আপনার ন্যাশনাল আইডি কার্ডটা নিয়ে শুধু ভ্যাকসিনেশন সেন্টারে যেতে হবে, গিয়ে লাইনে খাড়াতে হবে, আর কিছু করতে হবে না। শুধুমাত্র ন্যাশনাল আইডি কার্ডটা সাথে নিয়ে, যেভাবে মানুষ বুথ দেয় ওইভাবে আপনার ছোট ছোট বুথ থাকবে ওই ভ্যাকসিনেশন সেন্টার গুলাতে। আপনার ওই লাইন থাকবে, 3 ফুট দূরত্বে লাইনে দাঁড়াবেন, মাস্ক পরিধান করে যাবেন, আপনার ভ্যাকসিন দেওয়া হয়ে যাবে। এবং ওইখান থেকে ওনারা একটা পর্যায়ে একজন ওইখানে একটা আইসিটি সেন্টার থাকবে, একজন প্রথমে খুব কুইক উইদিন 1 মিনিটসের মধ্যে রেজিস্ট্রেশন করে দিবে। আর ওই রেজিস্ট্রেশন কার্ডটা প্রিন্ট করে অথবা সফটওয়্যারের মধ্যে যেরকম আমরা মোবাইলের সিম কিনি শুধুমাত্র ফিঙ্গার দিয়ে, ওই রকম ওনার আইডি কার্ডটা এনরোল করবে, সাথে সাথে একটা ফিঙ্গার নিবে, ফিঙ্গার নেওয়ার সাথে সাথে ওনার রেজিস্ট্রেশনটা কমপ্লিট হয়ে যাবে। উইদিন 1 মিনিটসের মধ্যে উনি ভ্যাকসিনটা দিয়ে বের হয়ে আসবে, শুধুমাত্র 2 মিনিট সময় লাগবে। ওইটাই 7 তারিখ থেকে গ্রামগঞ্জে আবার শুরু হচ্ছে, এই মাসের 7 তারিখ, এই মাসের 7 তারিখ 7ই আগস্ট 2021 থেকে শুরু হচ্ছে। ধন্যবাদ ডক্টর হুসাইন, আপনি আপনাদের খুব গুছিয়ে গেছে সুন্দরভাবে বললেন ভ্যাকসিনের উপকারিতা এবং ভ্যাকসিন নেওয়ার গুরুত্ব তুলে ধরছেন। আমরা আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা প্রোগ্রামের একদম শেষ পর্যায়ে, সর্বশেষে আপনার কাছ থেকে জানতে চাই, আমাদের অনেকেই মনে করেন যারা গ্রামে বসবাস করে,
অথবা কোনোভাবেই তাদের মাঝে কোভিডের লক্ষণ ধরা পড়লে অথবা প্রাইমারি অবস্থায় টেস্টে তাদের পজিটিভ আসলে তারা হতাশ হয়ে যায় এবং তারা শারীরিক ও মানসিকভাবে দুর্বল হয়ে পড়ে। এই দুর্বলতা অনেক সময় তাকে আরো দুর্বল করে ফেলে। এইসব রোগীদের অথবা এইসব দ্বারা প্রাথমিক অবস্থায় যাদের মধ্যে কোভিডের লক্ষণ ধরা পড়ে তাদেরকে আপনি সর্বশেষে তাদের উদ্দেশ্যে আপনার বক্তব্যটা কি থাকবে যে আমাদেরকে একটু উল্লেখ করেন। ধন্যবাদ সরোয়ার ভাই। আসলে কোভিড পজিটিভ এখন একটা সাধারণ বিষয়। ধরে নিতে হবে আপনি কোভিড পজিটিভ, আপনি আইদার টেস্ট করেন অথবা নাই করেন, এবং সিমটম আসুক অথবা নাই আসুক, সবার যে সিমটম আসবে তাও না। গবেষণায় দেখা গেছে 15% মানুষের সিমটম আসেই না, সে বুঝেই না যে তার কোভিড হয়েছে। যেমন যারা ভ্যান চালক, রিক্সা চালক, ঠেলা চালক, হ্যাঁ, আমাদের দেশে যারা ফেরি করে বেড়ায়, এদের শরীরে কিন্তু শক্তি সামর্থ্য একটু বেশি থাকে। বিষয়টা হচ্ছে তারা সারাদিন খাটে, পরিশ্রম করে, আমাদের মতো এত নাদুস নুদুস চেহারার থাকে না, তাদের শরীরের ইমিউনিটি অনেক বুস্ট আপ থাকে। সুতরাং এদের ইনফেকশন হয়, আবার নিজেও বুঝে না এদের ইনফেকশন ভালো হয়ে যায়। সুতরাং আমি ধরে নিতে হবে আমাদের সবাই আমরা কোভিড পজিটিভ। যাদের সিমটম আসে উনাদের হতাশ হওয়ার কোনো কারণ নেই। আমি শুরুতেই যেটা বললাম যে সিমটম হচ্ছে 4 ধরনের। আপনার কোভিড হচ্ছে 4 ধরনের অ্যাকর্ডিং টু দা ক্লাসিফিকেশন অফ কোভিড, অ্যাকর্ডিং টু দা সিমটম: মাইল্ড, মডারেট, সিভিয়ার এবং ক্রিটিক্যাল। মাইল্ড সিমটম যাদের, ওনারাদের এই সিমটমটা আমরা আগেকার যুগে আমাদের ইনফ্লুয়েঞ্জা হইতো না, আমাদের তো ইনফ্লুয়েঞ্জা হইতো। ইনফ্লুয়েঞ্জা মানে কি? লো গ্রেড ফিভার হইতো, রানিং নোজ হইতো অর্থাৎ সর্দি হইতো, একটু কাশি হইতো, আপনার একটু মাইলজিয়া থাকতো অর্থাৎ শরীরে ব্যথা থাকতো। এইগুলাই হচ্ছে আমার হচ্ছে মানে সিমটম, মাইল্ড সিমটম। আমরা কিছু কি করতাম, আমরা পাত্তা টাত্তা দিতাম না, খুব বেশি সমস্যা হইলে একটু অ্যান্টিহিস্টামিন খাইতাম, না হইলে শেষ, এমনি কমে যাইতো। কিছুদিন আমরা ছোটবেলায় আমাদেরকে গার্জিয়ানরা বলতো রোদে দাঁড় করায় রাখ, যে রোদে দাঁড় করাইলে আপনার ওই ভিটামিন, তখন তো আর ভিটামিন ডি বুঝতাম না, তখন এখন বুঝি যে সকালে রোদে দাঁড় করে রাখতো, ভিটামিন ডি 125 ডাইহাইড্রোক্সি কোলিক্যালসিফেরল আর ক্যালসিট্রিয়াল প্রোডাকশন হইতো। ভিটামিন ডি এক ধরনের ভালো ভিটামিন যেটা প্রোফাইলেকটিক এন্ড প্রোটেক্টিভ কাজ করে, এইটা ইনফ্লুয়েঞ্জা ভাইরাস থেকে অলরেডি মুক্ত করে দিত। তাইলে কি হইতো, আর গরম পানি গড়গড়া করতাম, এই কাজগুলাই করবেন। অর্থাৎ মাইল্ড সিমটম যাদের, ভয়ের কোনো কারণ নেই, ওনাদের শুধু দরকার 14টা দিন পার করা। বাসায় আইসোলেটেড অবস্থায় 1 2 3 করে গুনে গুনে 14টা দিন যদি ওনারা পার করে ফেলেন, দ্যাটস ওকে, ইটস আউট অফ ডেঞ্জার। যদি মডারেট হয়, আমরা কাদেরকে মডারেট বলবো? যাদের মাইল্ড সিমটম প্লাস যাদের আপনার কিছু রিস্ক ফ্যাক্টর আছে। যেমন আপনাকে বলি, হাইপারটেনশন আছে, ডায়াবেটিস আছে, ওবেসিটি আছে, আইএসডি আছে, সিকেডি আছে, ক্রনিক কিডনি ডিজিজ, সিএলডি আছে, ক্রনিক লিভার ডিজিজ, ম্যালিগনেন্সি আছে, যাদের প্রেগনেন্সি আছে, যারা স্টেরয়েড ইউজার, যারা ইমিউনোসাপ্রেসিভ পেশেন্ট, যাদের বয়স হচ্ছে 65 বছরের উপরে, এই সকল যাদের এই যে কয়েকটা কথা বললাম, কোভিড পজিটিভ প্লাস এই কয়েকটা কন্ডিশন যাদের আছে, উনাদের দেখবেন একটা চেস্ট এক্সরে করলে সাম ইনফেকশন ইন লাংস অর্থাৎ নিউমোনিয়া পাওয়া যাবে, মাইল্ড টু মডারেট নিউমোনিয়া। উনারা শুধুমাত্র একটু চিকিৎসাটা নেবেন ডাক্তারের পরামর্শ মতো, একটু ইনজেক্টেবল অ্যান্টিবায়োটিক নিতে হবে, কোনো ক্ষেত্রে একটু স্টেরয়েড ইনজেকশন নিতে হবে, এবং যদি অক্সিজেনের প্রয়োজন হয় তাইলে 2 to 5 লিটার, 6 লিটার বা 10 লিটার পর্যন্ত অক্সিজেন বাসায় নেওয়া লাগতে পারে, যদি আপনার ইনফেকশন, লাংসে ইনফেকশন থাকে, নিউমোনিয়া ডেভেলপ করে, এবং যদি এই যে রিস্ক ফ্যাক্টর গুলো ওনাদের থাকে। আর যাদের এই মাইল্ড এবং মডারেট সিমটমের সাথে, কন্ডিশনের সাথে যদি আপনার অক্সিজেন স্যাচুরেশন ফল করে ফেলে, অক্সিজেন স্যাচুরেশন যদি আপনার ধরেন 90 এর নিচে চলে আসছে, কোনো কারণে 90 নিচে চলে আসছে অক্সিজেন স্যাচুরেশন, তখন তাদেরকে আমরা হাসপাতালে ভর্তি করব, এবং আমরা এই রেসপিরেটরি ডিস্ট্রেস থাকবে, অক্সিজেন স্যাচুরেশন 90 নিচে চলে আসবে, তাদেরকে আমরা নেজাল ক্যানুলা অথবা ফেস মাস্ক অথবা নন ব্রেদার মাস্ক দিয়ে আমরা অক্সিজেন দিব। কোনো ক্ষেত্রে হাই ফ্লো নেজাল ক্যানুলা লাগতে পারে। অক্সিজেন ইজ দা তখন অক্সিজেন ইজ দা ওয়ান এন্ড অনলি ট্রিটমেন্ট। শুধুমাত্র অক্সিজেন দিলেই কিন্তু একজন রোগী অনেকটা ভালো হয়ে যায়। তার পাশাপাশি কিছু সিমটোমেটিক চিকিৎসা যেগুলো আমরা বললাম, এগুলা করতে হবে, এবং হসপিটালে যখন আমাদের ডক্টরসরা ম্যানেজমেন্ট করবে তখন তার যা যা প্রয়োজন ওনারা ইউজ করবে। এবং
আরেকটা কন্ডিশন হচ্ছে ক্রিটিক্যাল কন্ডিশন, যেটাকে আমরা আইসিইউ ইউনিটেড ম্যানেজমেন্ট বলি। ক্রিটিক্যাল কন্ডিশন যে পেশেন্টদের, যাদের উপরের আমি যে সিমটম গুলার কথা বললাম, মাইল্ড, মডারেট, সিভিয়ার, এই সিমটম গুলার পাশাপাশি যাদের অক্সিজেন স্যাচুরেশন লেভেল 80 নিচে চলে আসবে, পালস অক্সিমিটার দিয়ে যারা দেখবে যে তাদের স্যাচুরেশন 80 নিচে চলে আসছে, তারা কিন্তু ক্রিটিক্যাল কন্ডিশন, এবং তাদেরকে আপনার আইসিইউ বেডেড করে আইসিইউতে অ্যাডমিশন করে শুরুতে হাই ফ্লো নেজাল ক্যানুলা এমনকি মেকানিক্যাল ভেন্টিলেশনের প্রয়োজন হতে পারে। সুতরাং এই যে কয়েকটা ক্লাসিফিকেশনের কথা বললাম, এইটা হচ্ছে আপ টু ডেট টপ টু বটম ট্রিটমেন্ট। এখন এই ট্রিটমেন্ট তো আর আমি হাসপাতালের অলওয়েজ আইসিইউ ট্রিটমেন্টটা এখানে বলে লাভ নেই, কারণ না এটা দরকার সুযোগ নেই। সুতরাং আমি যে বিষয়টা বলবো, আপনার প্রশ্নের এক কথায় আনসার হচ্ছে আমাদের দেশের 80% পেশেন্ট হচ্ছে মাইল্ড, 80% পেশেন্ট হচ্ছে মাইল্ড, হচ্ছে মডারেট, 5% সিভিয়ার এন্ড 5% ক্রিটিক্যাল। সুতরাং 80% পেশেন্ট বাসায় থেকে একজন ডক্টরের পরামর্শ নিয়ে, চিকিৎসকের পরামর্শ নিয়ে উনি বাসায় খুব ভালোভাবে সুস্থ হতে পারবেন, এইটা সম্ভব। শুধুমাত্র অনলি 5+5-10% এর হসপিটালে আসার প্রয়োজন, না হইলে কোনো হাসপাতালে প্রয়োজন নাই। এমনকি বা হাসপাতালে আসলে হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশন আছে, এইটাও তো উনার হয়ে যেতে পারে। সুতরাং এই জায়গাগুলো থেকে আমাদেরকে আমরা সতর্ক থাকবো, এবং আমরা সবচেয়ে বেশি হচ্ছে আমরা দুশ্চিন্তা মুক্ত থাকবো, স্ট্রেস ফ্রি থাকবো। স্ট্রেস ইজ দ্য বিগ ট্রমা ফর দ্য মাইন্ড অর ফর দ্য ব্রেইন। সো we are taking stress free condition. জি সরওয়ার ভাই, থ্যাংক ইউ। ধন্যবাদ ডক্টর হুসেইন আহমদ, আপনি খুব সুন্দরভাবে আমাদের আজকের এই প্রোগ্রামের সর্বশেষ করোনা যারা এফেক্টেড হন অথবা করোনা যারা এফেক্টেড হন নাই তাদের ব্যাপারে আপনি খুব গুরুত্বপূর্ণ বক্তব্য তুলে ধরেছেন। আমি ফাইনালি ডক্টর এম.আর. চৌধুরীর কাছে যাচ্ছি। আমি ওনার কাছ থেকে জানতে চাই যে আপনি ফাইনালি আমাদের যারা আমরা ইউকেতে আছি, আপনি তো আপনার বক্তব্য তুলে ধরেছেন, এরপরে আমরা একটু জানতে চাই যে ফাইনালি আপনি কিতা কইবা আমরা যারা এখানে আছি, আমরা কমিউনিটির মানুষের লাগে আপনার ফাইনালি অ্যাডভাইস কিতা থাকবো, বিশেষ করে আমরা বাংলাদেশের কমিউনিটির লাগে আপনার ফাইনালি অ্যাডভাইস দিস টাইম। থ্যাংক ইউ স্যার। আসলে আমি echo করমু আমরা প্রফেসর হুসাইনের the same advice. It's very important because the human body is the same whether you are in Bangladesh or whether you are in the UK. The human body is the same. The medical advice is the same. So the advice that I have for the Bangladeshi community is there is a thing called the metabolic syndrome, which is a combination of three things, okay? One is hypertension, high blood pressure, diabetes, and obesity. O teen condition afnar takhete, hypertension, high blood pressure, diabetes, and obesity. These are the characteristics of the demographic that we need to concentrate on. And actually, afne zanra zine BAME manushe, black and minority ethnic people are being very affected by this condition. But actually, Bangladeshi, compared to our Indian and Pakistani community, Bangladeshi community is being affected the most in the United Kingdom. So, because of course our food is the tastiest, but our health is not the best. So it's very important that we make the lifestyle changes. I mean, অনুষ্ঠানে আসলাম, মানুষে কমেন্ট করলাম আমরা, from our friends, people have gone on a diet and they're very healthy, they're looking healthy. People can change their diet, they can change their body composition, and they can live a healthier lifestyle. Because if you have hypertension, high blood pressure, obesity, and diabetes, you will struggle if you are COVID positive. You're more likely to struggle. You're more likely to struggle if you are of an ethnic minority. So the medical advice is the same. And like I said, I came on your program 6 months ago, and I said, you need to look after yourself and your family.
concentrate on yourself and concentrate on your family. If you do that and be knowledgeable about your community, to look after your community, we will be in a better position. So I hope, inshallah, that we, in the next few months in the United Kingdom, we're in a better position than now. And I very much hope our brothers and sisters, it very much is very worrying as a British Bangladeshi to watch the scenes that are unfolding in Bangladesh. It's very disturbing. And like I said, our thoughts and our prayers are with them. So what can you do to help the community in Bangladesh? Donate money. So donate money from 2 trusted sources. There will be lots of charities collecting money for charities in Bangladesh. Please help. Because if you're in the United Kingdom, you will get free NHS care. You will get free NHS care. Amra lucky desho jene amra chikichal lage amra kono payment dewa lagen na. Very lucky. So we need to look after the less fortunate in the world, and we need to start off with our compatriots in Bangladesh and donate money. If you want to donate to Sylhet, donate to Sylhet. If you want to donate to Dhaka, donate to Dhaka. But please be very vigilant. Thank you, Sarah. Thank you, Professor Hussain. ধন্যবাদ ডক্টর এমআর চৌধুরী এবং ডক্টর হুসাইন আহমদ। আপনারা আমাদের এই প্রোগ্রামে এসে গুরুত্বপূর্ণ সময় দিলেন, আমাদের পেশেন্টদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন। আশা করি এখান থেকে আমরা যারা করোনা এফেক্টেড দেশে এবং বিদেশে আছি আমরা কিছুটা হলেও উপকৃত হব। আর আমরা এখনো যারা করোনা ফ্রি আছি, এখনো যারা আমরা করোনা মধ্যে আসক্ত হইনি বা করোনার বেমারের মধ্যে আমরা পড়িনি, আমাদেরকে এইসব সতর্কতা অবলম্বন করলে হয়তো আমরা করোনা থেকে মুক্তি পেতে পারি। এই প্রোগ্রামটি যারা দেখছেন এবং পরবর্তীতে যারা দেখবেন, আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের এই প্রোগ্রামটা আপনারা বেশি বেশি করে শেয়ার করেন, শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দেন। এবং বিশেষ করে আপনাদের আজকের আমাদের মেহমানদেরকে যারা আমাদেরকে সময় দিলেন, টাইম দিলেন, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আবারও অন্য কোনো প্রোগ্রামে আপনার সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি কি আইনি সমস্যায় জর্জরিত? আপনি কি ডিভোর্স, চিলড্রেন ম্যাটার, ইমিগ্রেশন, অ্যাসাইলাম, সিটিজেনশিপ ও এন্টি ক্লিয়ারেন্স, স্টুডেন্ট ভিসা, প্রপার্টি ও বিজনেস বাই এন্ড সেল এসব বিষয় নিয়ে আইনি সহযোগিতা চান? তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন দীর্ঘদিনের অভিজ্ঞ ও দক্ষ সলিসিটর ব্যারিস্টার শাহ মিসবাউর রহমানের সাথে। সরাসরি কল করুন 07946515095 অথবা ইমেল করুন misbah@westgatesolicitors.co.uk।